আজকে আমাদের বিষয় হচ্ছে মোর অন পেইন্ট। পেইন্ট তোমরা জানো একটি সফটওয়্যার, ড্রয়িং সফটওয়্যার। মানে আমরা প্রথম যখন কম্পিউটার শিখি তখন সব থেকে বেশি আকর্ষণের যে জায়গাটা হয় সেটা হচ্ছে কিন্তু পেইন্ট। তোমরা এর আগে হোম ট্যাবের বিভিন্ন যে তোমার অপশনসগুলো আছে হোম ট্যাবের সেগুলো সম্পর্কে তোমরা জেনেছো। আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে হচ্ছে প্রধানত হোম ট্যাবেরই টুলস গ্রুপ, শেপ গ্রুপ, এই দুটো গ্রুপ তো তোমরা জেনেছো। আজকে আমরা ইমেজ গ্রুপটা নিয়ে কথা বলবো। তার আগে আমি যে বিষয়টা তোমাদের একটু জানাতে চাইছি সেটা হচ্ছে যে এই পেইন্ট যে সফটওয়্যারটা আমরা দেখি সাধারণত, যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে ইনস্টল হয়, একসঙ্গে চলে আসে, আমরা পেয়ে যাই, আলাদা করে এটাকে আমাদের ইনস্টল করতে হয় না, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গেই আমরা এটা পেয়ে যাই। তো এই সফটওয়্যারটা কি ধরনের সফটওয়্যার? সাধারণত যে ড্রয়িং সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি তাতে আমরা দু ধরনের সফটওয়্যার আমরা দেখতে পাই। সেটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স এডিটর, আরেকটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স এডিটর। মানে এই বিষয়টা একটু একটু কমপ্লেক্সিটি রয়েছে বিষয়টির মধ্যে। এই বিষয়টি একটু জটিল তোমাদের ক্ষেত্রে, তবে জেনে রাখা ভালো, আমি তাই তোমাদেরকে একটু শেয়ার করছি বিষয়টা। রাস্টার গ্রাফিক্স এডিটর হচ্ছে, আমরা যখন কোনো একটা ছবি দেখি, তোমরা টিভিতে যখন কোনো একটা ছবি দেখবে, কখনো কোনো সময় এমন হয় যে কোনো একজন মানুষের মুখ দেখাবার সময় আমরা বড় 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 একটা স্কোয়ার শেপের আমরা কিন্তু ওই ছবিটাকে একটু দেখতে পাই, এবং সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয় না আমাদের কাছে। কেন হয় না? তার কারণ হচ্ছে ওর যে পিক্সেলটা, অর্থাৎ পিক্সেল মানে হচ্ছে পার স্কোয়ার ইঞ্চে আমি কত বড় এরকম একটা যে অংশ, এটাকে আমরা পিক্সেল বলছি। এবার এই একটা মনে করো অংশ, এই অংশটার মধ্যে আমি কতগুলো এরকম ছোট ছোট ঘর রাখবো, এই প্রত্যেকটি ঘরকে আমরা কিন্তু একটি একটি করে পিক্সেল বলছি। তো এই যে পিক্সেলগুলো যত বেশি হবে তত কিন্তু ছবির শার্পনেস বা ছবি তত বেশি ভালো হবে। তো এখানে যে আমরা পেইন্ট সফটওয়্যারটা দেখতে পাই, সেই পেইন্ট সফটওয়্যারে কিন্তু আমাদের এই যে পিক্সেল কনসেপ্টটা রয়েছে, সেই পিক্সেল কনসেপ্টের উপরে বেস করে এই ড্রয়িং সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। আর আরেকটা যেটা আমরা দেখতে পাই, যেটা প্রফেশনাল কাজগুলোতে ইউজ করা হচ্ছে, যেমন তোমার হচ্ছে বিভিন্ন ইলাস্ট্রেশন বা বিভিন্ন ডিজাইন করবার জন্য যে সফটওয়্যারগুলো তৈরি করা হচ্ছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট এবং খুব বেশি তোমার হচ্ছে জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে তোমার অ্যাডোব ইলাস্ট্রেটর। তারপরে হচ্ছে আরেকটি সফটওয়্যার যেমন তোমার হচ্ছে কোরেল ড্র। এই সফটওয়্যারগুলো কিন্তু ভেক্টর গ্রাফিক্স এডিটর। এক্ষেত্রে কি হয়, এরকম পিক্সেল দিয়ে কিন্তু ছবি আঁকা হয় না, নাম্বার যে থিওরি আছে তাকে বেস করে, তারপরে হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল যে ফিগারগুলো আছে সেই ফিগারগুলোকে ইউজ করে সেখানে কিন্তু ছবিগুলো আঁকা হচ্ছে। সেখানে প্রত্যেকটি ডটকে কিন্তু ওই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে ডিজিটাল ফরম্যাটে সেটাকে কনভার্ট করা হচ্ছে। রাস্টার গ্রাফিক্স এডিটরের ক্ষেত্রে আমরা পিক্সেল যেমন দেখতে পাচ্ছি, স্কোয়ার একটা শেপের একটা অংশকে নিয়ে সেখানে ছবিগুলোকে তৈরি করা হচ্ছে। আর এটার ক্ষেত্রে কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়, সেখানে পুরো ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশনকে ইউজ করে সেখানে কিন্তু ছবিগুলোকে ড্র করা হচ্ছে। তাই জন্য আমরা ভেক্টর গ্রাফিক্স এডিটরের ক্ষেত্রে কোনো একটা ছবি যখন আমি বা কোনো একটা লাইন যখন আমি ড্র করছি, সেই লাইনটা ড্র করার সময় সেখানে বিভিন্ন পয়েন্ট তৈরি হয়। এবার এই পয়েন্টগুলোকে চাইলে আমি বাড়াতেও পারি, কমাতেও পারি, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু নাম্বার দিয়ে সেখানে পার্টিকুলার একটা করে তোমার সেখানে পয়েন্ট তৈরি হয়, এবং সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু আমি সেটাকে চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি, আবার নতুন করে তার সঙ্গে অ্যাড করতে পারি, এই কাজগুলো কিন্তু করতে পারি। আর তোমরা একটু খেয়াল করে দেখবে, আমরা যখন পেইন্ট সফটওয়্যারে এই কোনো ছবি আঁকি, সেই ছবি আঁকার সময় সেখানে কিন্তু একবার যদি ছবিটা এঁকে ফেলি তারপরে কিন্তু তার কোনো আর আমি চেঞ্জ করতে পারি না। হ্যাঁ, আমি হয়তো সেটাকে কেটে আলাদা করে আবার তার সঙ্গে কিছু জুড়তে পারি, বা সেটাকে মুছে দিয়ে আবার তার সঙ্গে আরো কিছু অ্যাড করতে পারি, এইভাবে করতে হয়। সেখানে কিন্তু ওই ছবি বা আমি যে একটা লাইন ড্র করেছি সেই লাইনটাকে আমি চাইলে আর বাড়াতে পারবো না বা কমাতে পারবো না। হ্যাঁ, বাড়াতে হবে কিভাবে, তাকে আমি ধরে আবার সেখান থেকে তারপর থেকে আমি চেঞ্জ করতে পারবো। বা আমি যে মনে করো লাইনটা ড্র করছি, সেই লাইনটাকে আমি চাইলে একটু মুভ করতে চাইছি, একবার আঁকা হয়ে গেছে তারপরে আমি কিন্তু আর কিছু করতে পারবো না, অর্থাৎ সেটা তখন পিক্সেল ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা দুটো সফটওয়্যারের মধ্যে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। তো রাস্টার গ্রাফিক্স এডিটরের সব থেকে জনপ্রিয় একটি সফটওয়্যার সেটা কিন্তু অ্যাডোব ফটোশপ।
অ্যাডোব ফটোশপ প্রচুর ইউজ হয়, মানে অ্যাডোবি ফটোশপ যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ফটোগ্রাফির জন্য ভীষণ ভালো ভালো জনপ্রিয় একটি সফটওয়্যার এবং প্রচুর ইউজ হয়, প্রচুর মানুষ ইউজ করছে। সেটা কিন্তু রাস্টার গ্রাফিক্স এডিটরের একটি তোমার হচ্ছে ভেরিয়েশনস। তো এগুলো তোমরা পরে জানবে। আমি আরেকটি বিষয় তোমাদের কিন্তু জানাবো, সেটা হচ্ছে যে আমরা সাধারণত ড্র করবার পরে যে ফাইলটাকে আমি সেভ করব বা আমি যে পেইন্ট সফটওয়্যারটা রয়েছে সেই পেইন্ট সফটওয়্যারে যখন কোনো একটা ছবিকে আমি এখানে ওপেন করব বা খুলবো, তখন আমাদের কি কি ধরনের ফাইল সে সাপোর্ট করবে এটা কিন্তু জেনে রাখা খুব জরুরি। আমি দেখো এখানে লিখেছি উইন্ডোজ বিটম্যাপ। বিটম্যাপ বলতে এটা একটা ফরম্যাট। তুমি যখন কোনো একটা ছবি আঁকবে, আঁকার পরে সেটাকে যখন তুমি সেভ করবে, সেভ অ্যাজ এর নিচে তুমি দেখতে পারবে যে ফাইল ফরম্যাট, সেখানে ক্লিক করলে তুমি এই অপশনসগুলো দেখতে পারবে। একই রকম ভাবে এইরকম ফাইলকে ও যেমন খুলবে তেমনি এইরকম ফরম্যাটে ফাইলকে সেভও করতে পারে। উইন্ডোজ বিটম্যাপ এটা একটা ফাইল ফরম্যাট। আর এটা জেপিইজি। জেপিইজি খুব জনপ্রিয় একটি সফটওয়্যার। এটা একটা লসলেস কম্প্রেশনস এর মাধ্যমে এটা তৈরি করা হয়েছে এই সফটওয়্যার, মানে এই ফরম্যাটটা। এটা কে তৈরি করেছিল? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট এটা গ্রুপ। তোমার 92 তে আমরা সাধারণত এই জেপেগের যে তোমার ফরম্যাটটা সেটা দেখতে পাই। তারপরে জিফ হচ্ছে গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট। এই গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাটকেই মানে বলা যেতে পারে যে তুমি এটাকে আমরা চেঞ্জ করে জেপিইজি তে এসেছি। অর্থাৎ এই ফাইল ফরম্যাটের থেকে এই ফাইল ফরম্যাটটা এখন অনেক বেশি জনপ্রিয় হয়েছে। অর্থাৎ কোনো একটা ফাইল সেভের পরে তুমি দেখবে তার একটা এক্সটেনশন তৈরি হয়, অর্থাৎ ডট দিয়ে একটা নাম লেখা থাকে, জেপিইজি, উইন্ডোজ বিটম্যাপ বা বিএমপি এরকম লেখা থাকবে, জিফ লেখা থাকবে, টিফ হচ্ছে ট্যাগ ইমেজ ফাইল ফরম্যাট। এটাও একটা ফাইল ফরম্যাট এবং এটা সিঙ্গেল পেজ সাধারণত হয় এবং আমরা স্ক্যান করার সময় অনেক সময় আমরা এই ফরম্যাটে কিন্তু এটাকে সেভ করি। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা খুব জনপ্রিয়, পিএনজি ফরম্যাট। পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এটা কিন্তু খুব জনপ্রিয় একটি তোমার হচ্ছে ফাইল ফরম্যাট যেটা আমরা ইমেজের ক্ষেত্রে ইউজ করি। বিশেষ করে আমরা ইন্টারনেটে আজকে যে ফাইল ফরম্যাটগুলোকে দেখতে পাচ্ছি অধিকাংশ কিন্তু পিএনজি ফরম্যাট হয় এবং পিএনজি ফরম্যাটের একটা সুবিধা কি, এর যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা ট্রান্সপারেন্ট হয় এবং জেপেগের ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি আমরা পাই না, পিএনজির ক্ষেত্রে কিন্তু সেই ট্রান্সপারেন্সি পাই। অর্থাৎ তুমি একটা ছবি সামনে রেখেছো, তার পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি কিছু আছে, এবার ওই ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে আমি কিন্তু ওই ট্রান্সপারেন্সি যদি থাকে ঠিক কাঁচের মতন ব্যাপারটা হয়। অর্থাৎ আমি কাঁচের মধ্যে দিয়ে যদি কখনো পেছনে কোনো একটা অংশকে দেখতে চাই, সেখানে আমি আরেকটা জিনিস দেখতে পাই পেছনে কি রয়েছে। ঠিক একই রকম ফরম্যাটটা কিন্তু পিএনজি ফরম্যাটে আমরা দেখতে পাই, সেখানে ট্রান্সপারেন্সি ফরম্যাটটা খুব সুন্দর হয়। তো এই মোটামুটি হচ্ছে ওই মানে তোমার ড্রয়িং সফটওয়্যার, পেইন্ট সফটওয়্যার সম্পর্কে মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে ইমেজ গ্রুপ। ইমেজ গ্রুপের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা ইমেজ তৈরি করার সময় আমাদের এই জিনিসগুলোর প্রয়োজন হয়। যেমন একটা ক্রপ বলে একটা অপশন আছে। ক্রপ বলতে মনে করো তুমি একটা ছবি এঁকেছো, এই ছবিটার এইটুকু অংশ তোমার দরকার আছে, তাহলে এই অংশটুকুকে তুমি কেটে তোমাকে ওখান থেকে নিতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে? ক্রপ করতে হবে। বা তুমি একটা বড় ফাইল তুমি নিয়েছো, এবার সেই বড় ফাইলের চারদিকে যে কিছু অংশ আছে যে অংশটা তোমার প্রয়োজন নেই, তাহলে সেই অংশটাকে তোমাকে বাদ দিতে হবে। সেটা বাদ দেওয়ার জন্য কি করতে হবে? আমাকে সিলেক্ট করে নিয়ে আমাকে ক্রপ করলে আমি সেই অংশটাকে অর্থাৎ কেটে ছোট করে নেওয়া। ঠিক আছে, ক্রপ হচ্ছে কেটে ছোট করে নেওয়া। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা রিসাইজ এবং স্কিউ। রিসাইজ কি? রিসাইজ হচ্ছে তুমি যে ইমেজটা তুমি পেয়েছো, এবার সেই ইমেজটাকে তুমি একটু তার সাইজটাকে চেঞ্জ করতে চাইছো, বড় করতে চাইছো, ছোট করতে চাইছো। এটা কিন্তু আমরা দুটো ভাবে করতে পারি। একটা পার্সেন্ট ওয়াইজ করতে পারি, অর্থাৎ আমি কত পার্সেন্ট চেঞ্জ করব সেই পার্সেন্ট ওয়াইজ করতে পারি, আমরা দেখে নেব, এটা কম্পিউটারে দেখে নেব। এবং স্কিউ হচ্ছে তোমার আমরা যখন কোনো একটা মনে করো একটা রেক্ট্যাঙ্গুলার আমি এঁকেছি, এবার সেই রেক্ট্যাঙ্গুলারের আমি এই কোণাগুলোকে আমি বাঁকাতে চাইছি, তখন কি করতে হবে? তখন স্কিউ আমাকে ইউজ করতে হবে। অর্থাৎ ওই ছবির অংশটাকে বাঁকাবার জন্য আমরা স্কিউ করছি, অর্থাৎ বিভিন্ন যে শেপটা সেই শেপটা কিন্তু আমি চেঞ্জ করতে পারছি। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্লিপ আর রোটেট। ফ্লিপ মানে কি? ফ্লিপ মনে করো আমি 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 এইভাবে খুব সহজে তোমাদের তোমাদের একটা বই থেকে আমি জিনিসটা বোঝাই। এটা মনে করো একটা বই, এবার বইয়ে তুমি অংশটা দেখতে পাচ্ছ, এই বইয়ের অংশের যে সামনের তুমি অংশ দেখছো, এটাকে আমি যদি ফ্লিপ
ফ্লিপ করি মানে কি, অর্থাৎ এই অংশটা এদিকে আসবে, এই অংশটা এদিকে যাবে। তাহলে কি হবে, আমার এটা ফ্লিপ সাধারণত দুরকম ভাবে হয়, একটা হরাইজন্টাল হয়, একটা ভার্টিক্যাল হয়। হরাইজন্টালি যদি করো তার মানে কি তোমার এইভাবে হরাইজন্টাল এইভাবে হবে, আর ভার্টিক্যালে হবে এইভাবে। অর্থাৎ এইভাবে তুমি যদি চেঞ্জ করে দাও তাহলে এইরকম হয়ে যাবে, ভার্টিক্যালি ফ্লিপ করে গেল। ঠিক আছে, এটাকে ফ্লিপ করা হলো। আর হরাইজন্টালি করলে তোমার এইরকম হলো, অর্থাৎ এইভাবে আমি এটা রয়েছে, এবার আমি এটাকে চেঞ্জ করে নিয়ে আমি এরকম করলাম, অর্থাৎ নিচে চলে এলো, এই উপরের অংশটা নিচে চলে এলো। এইভাবে আমরা কিন্তু ফ্লিপ এবং তোমার হচ্ছে সাধারণত আমরা মিরর ফ্লিপ করতে পারি, অর্থাৎ ঠিক একদম উল্টো। আমরা যখন মিররের সামনে দাঁড়াই, কোনো একটা আয়নার সামনে দাঁড়াই, আমরা আমাদের ডান হাতটাকে বাঁ হাত বলে মনে হয়, ঠিক ওই রকম ধরনের এই পরিবর্তনগুলো কিন্তু আমরা এই ফ্লিপের মাধ্যমে করতে পারি। তো ফ্লিপের আমরা একটা খুব সুন্দর ব্যবহার বলতে পারি, আমরা মনে করে একটা ছবি এঁকেছি, এবার ছবিটার নিচের অংশে একটা জলের অংশ রয়েছে। এবার জলের অংশ থাকার ফলে কি হচ্ছে, মনে করো একটা পাহাড়, একটা পাহাড় এবং তার সাইডে একটা সমুদ্র রয়েছে। এবার সেই পাহাড়ের ওপর থেকে মাথা দিয়ে একটা সূর্য উঠছে, আকাশে পাখিরা রয়েছে সমস্ত, এবং যে জলটা আমরা দেখতে পাচ্ছি সেই জলটা কিন্তু খুব স্থির রয়েছে। এবার কি হবে, সাধারণত কি হয়, আমাদের আমাদের জলের মধ্যে একটা মিরর এফেক্ট তৈরি হয়, অর্থাৎ একটা আয়নার মতন আমরা তার ছবিটা দেখতে পাই। এবার সেই যে পাহাড়ের ছবিটা রয়েছে, সেই পাহাড়ের ছবির একটা কিন্তু রিফ্লেকশন আমরা দেখতে পাবো, কারণ মিরর এফেক্ট তৈরি হয়। তোমরা জানো জলের মধ্যে একটা মিরর এফেক্ট হয়, আয়নার মতন তার এফেক্টটা হয়, অর্থাৎ তার আশেপাশে যে জিনিসটা, যদি জলটা স্থির হয় তাহলে ব্রেক করে যদি না যায় বা ঢেউ যদি না থাকে, তাহলে জলের মধ্যে কিন্তু ইমেজের রিফ্লেকশনটা আমরা দেখতে পাই, তাহলে সেই রিফ্লেকশনটা তৈরি হবে। এবার তুমি তো ছবি আঁকছো, ছবি আঁকবার সময় তুমি পাহাড়টা এঁকেছো, সূর্যটা এঁকেছো, এবার তার রিফ্লেকশনটা তুমি কিভাবে তৈরি করবে, তখন ওই ছবির ওপরের অংশটাকে তুমি সিলেক্ট করে তার একটা কপি করে নিয়ে তুমি তার একটা ফ্লিপ করে সেটাকে তুমি এবার তার যে কালারটা আছে সেই কালারটাকে সামান্য একটু কমিয়ে দিয়ে তুমি কিন্তু আবার সেটাকে নিচের দিকে একটা তার তোমার হচ্ছে রিফ্লেকশনটা তৈরি করতে পারো। বা এমন হতে পারে যে তুমি তার জলের মধ্যেও সেই ছবিরই একটা রিপ্লেকা তুমি তৈরি করলে, অর্থাৎ তার একেবারেই একটা অনুকরণ করে তার একটা ছবির অংশ তুমি তৈরি করলে, সেটাও করা যেতে পারে। কিন্তু এটাও একটা প্রসেস, এইভাবেও আমরা করতে পারি। অর্থাৎ ফ্লিপ বা রোটেটের এই যে ব্যবহারটা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। রোটেট মানে কি, তুমি ঘোরাচ্ছ। জিওমেট্রিতে তোমরা হয়তো পড়বে এটা, যে কোণ আছে, সেই কোণগুলো, অর্থাৎ দুটো বিন্দু থেকে একটা কোণ তৈরি হয়। এবার সেই কোণগুলো আমরা সব থেকে বেশি 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি একটা কোণ আমরা পেতে পারি, যেটা আমরা দেখতে পাই হচ্ছে সব থেকে খুব সুন্দর একটা এক্সাম্পল হবে হচ্ছে বৃত্ত। অর্থাৎ যে গোল বা সার্কেল আমরা আঁকি, সেই গোল বা সার্কেলটা কিন্তু পুরোটা একটা 360 ডিগ্রি একটা অ্যাঙ্গেল সেখানে রয়েছে। তো এইভাবে আমরা কিন্তু 360 ডিগ্রিতে আমরা কিন্তু সেটা ঘোরাতে পারি। আর কি বলছে, ইনভার্ট সিলেকশন, অর্থাৎ তুমি এটা সিলেক্ট করেছো, এবার সিলেক্টটা করার পরে ইনভার্ট মানে কি, আমি পুরো অংশটাকে আমি সিলেক্ট করে ফেলতে পারি। এরকম ধরনের সিলেকশনের ক্ষেত্রে আমরা ইনভার্ট সিলেকশনটা দেখে থাকি। আমরা যে ছবিটা এঁকেছি সেই ছবিটাকে এবার তোমার হচ্ছে, তুমি যদি তোমার ডেস্কটপে তুমি যদি সেট করতে চাও ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার হিসাবে, সেটাও কিন্তু সরাসরি এখান থেকে করা যায়, আমরা সেটাও দেখে নেব। ঠিক আছে, মোটামুটি এবার আমরা একটু কম্পিউটারে এই বিষয়গুলো একটু দেখে নেব, যে আমরা রিসাইজ বা স্কিউ বা ক্রপ বা ফ্লিপ বা রোটেট বা ইনভার্ট সিলেকশন, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো আমরা কিভাবে করতে পারি। তোমরা হোম ট্যাবের এর আগে টুলস গ্রুপ এবং শেপ গ্রুপস তোমরা দেখেছো। আজকে আমরা কিন্তু ইমেজ গ্রুপটা নিয়ে আলোচনা করব। তোমরা ইমেজ গ্রুপের অংশটা দেখতে পাচ্ছ এখানে, ইমেজ গ্রুপ। এটা ইমেজ গ্রুপের এখানে লেখা আছে ইমেজ গ্রুপ, এবং হোম ট্যাবে আমরা আছি। এই ইমেজ গ্রুপে দেখো এখানে সিলেক্ট যে অপশনটি রয়েছে, সেই সিলেক্ট অপশনের মধ্যে রেক্ট্যাঙ্গুলার এবং ফ্রি ফ্রম সিলেকশন রয়েছে। অর্থাৎ আমি রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে সিলেক্ট করতে পারি, অথবা আমি এটাকে ফ্রি ফ্রম সিলেকশনে সিলেক্ট করতে পারি। এরপরে দেখো এখানে এই সিলেক্ট টুল দিয়ে যখন কোনো একটা অংশকে আমরা সিলেক্ট করব, তারপরে আমাদের এখানে দেখো ক্রপ অংশটা কিন্তু এটা কিন্তু কি হয়ে রয়েছে, ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। অর্থাৎ যতক্ষণ আমি সিলেক্ট করছি ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়েই থাকবে। এটা সিলেক্ট করার পরে এটা অ্যাক্টিভ হবে। তারপরে দেখো রিসাইজ অপশনটা রয়েছে এবং আমাদের রোটেট অপশনটা রয়েছে। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে আমরা এটাকে আলোচনা করব। আমরা এখানে একটা ছোট্ট ছবি আঁকি, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে এমন একটা ছবি, দেরি যাতে না হয়। এই আমরা একটা ছবি আঁকছি এখানটায়। ঠিক আছে, এবার দেখো এবার আমরা এখানে একটা কল আউট ইউজ করতে পারি। তোমরা জানো কল আউট অর্থাৎ সে কিছু বলছে, এমন
জায়গা থেকে আমরা বলতে পারি এইভাবে। ওর হাত পা গুলোকে তোমরা এঁকে নিতে পারো, বেটার হবে তোমরা নিজেরা চেষ্টা করলে আরো বেশি ভালো তোমরা আঁকতে পারবে। হ্যাঁ, তো এইভাবে আমরা ছবিটির একটা ফরম্যাট জাস্ট আমরা তৈরি করছি। হ্যাঁ, এবার এই যে ছবিটি আমরা দেখছি, এই ছবির এখানে কল আউট তোমরা কোনো কিছু লিখতে পারবে। এই ছবিটির এবার আমরা বেশ কিছু অংশ দেখো, এই চোখটা আমরা এদিকে রয়েছে, আমরা এই অংশটাকে যদি আমরা সিলেক্ট টুল দিয়ে আমরা যদি পার্টিকুলার রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল দিয়ে আমরা যদি এটাকে সিলেক্ট করে নিতে চাই এই অংশটুকুকে, যে আমরা এখান থেকে এইটুকু অংশ নিয়ে নেব, নিয়ে আমরা এই পাশে আরেকজনকে আমরা দেখাবো। এবার আমাদের এখানে কপি করলাম, কপি করে নিয়ে আমরা পেস্ট করলাম, পেস্ট করলে এখানে আমাদের চলে এসছে। এবার দেখো এর মুখটাও কিন্তু আমাদের অন্য একই দিকে রয়েছে, কিন্তু আমি চাইছি যে এর মুখটা আমাদের অন্য পাশে আসুক। তখন আমরা কিন্তু এখানে তোমার যে রোটেট রয়েছে, এখানে আমরা ফ্রি হরাইজন্টাল, অর্থাৎ এই যে রোটেট অপশনের মধ্যে দেখো এটাকে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি লেফটে অর্থাৎ রাইটের দিকে যদি আমি করি, তাহলে দেখো রাইটের দিকে 90 ডিগ্রি গেছে। আমি এটা কন্ট্রোল জেড করে দিই, অর্থাৎ এটা আনডু করব আমরা। তো আনডু করলাম। এবার কন্ট্রোল পেস্ট। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এইবার এই অংশটাকে আমরা আবার সিলেকশন করলাম, সিলেকশন করে নিয়ে আমরা যদি এবার এটাকে 90 ডিগ্রি করেছিলাম, এবার 90 ডিগ্রি যদি লেফট করে নিই, আমরা রোটেটে গিয়ে আমরা 90 ডিগ্রি লেফট করে নিই, দেখো আবার কিন্তু এটা তার আগের পজিশনে ফিরে এসেছে। এবার এটাকে যদি আমরা একই সঙ্গে ফ্লিপ করি এবং 180 ডিগ্রি করলে পুরোটা ঘুরে যাবে, দেখো পুরোটা ঘুরে গেছে। ঠিক আছে, অর্থাৎ পুরোটা ঘুরে যাওয়ার জন্য এটা হয়েছে। এবার যদি আমি আবার এটাকে 180 ডিগ্রি করি, তাহলে কিন্তু আবার ফিরে আসবে। তো এবার আমি চাইছি যে এর মুখটা যেদিকে রয়েছে সেদিকে না রেখে আমরা এটার রাইট সাইডে তাদের যে চোখটা রয়েছে আমি লেফট সাইডে আঁকবো। তাহলে আমি কিন্তু রোটেটে গিয়ে আমি জাস্ট দেখো এটা হরাইজন্টাল ফ্লিপ হবে। এবার হরাইজন্টাল ফ্লিপ করলাম, দেখো মুখটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মুখটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা চাইলে এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দিতে পারি। একই রকম ভাবে এটা ভার্টিক্যালিও আমরা করতে পারি, ভার্টিক্যাল যদি করি দেখো ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। একই রকম ভাবে আমি এটাকে আবার হরাইজন্টাল করতে পারি, আবার এটাকে আমি ফ্লিপ ভার্টিক্যাল করলাম, আবার এবার এটাকে আমরা ফ্লিপ হরাইজন্টাল করলাম, আমাদের নিজের যে পজিশনে চাইছি আমরা সেই পজিশনে চলে এসেছে। তো আমরা এইভাবে কিন্তু মানে রোটেট অপশনটা থেকে আমাদের এই ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরাইজন্টাল এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। এর পাশাপাশি রিসাইজ, রিসাইজ মানে দেখো তুমি কোনো একটা জিনিসকে সিলেক্ট করলে, করে নিয়ে তুমি এটাকে রিসাইজ যদি করতে চাও, অর্থাৎ বড় বা ছোট করতে চাও, তুমি রিসাইজ অপশনে যাও, গিয়ে এখানে কিন্তু এটাকে তুমি যদি 100% আছে, এবার 150% তুমি যদি করে দাও, তাহলে কিন্তু বড় হয়ে যাবে সাইজে। আবার তুমি যদি এটাকে রিসাইজ করে আবার এটাকে তুমি যদি 50% করে দাও, তাহলে আবার আগের পজিশনে কিন্তু চলে আসছে, অর্থাৎ আরেকটু ছোট হয়ে গেছে। আবার এটাকে আমরা যদি রিসাইজ করে পিক্সেলের আকারে করতে চাই, এটা তো পার্সেন্টেজে গেল, এবার এটা পিক্সেল আকারেও আমরা কিন্তু করতে পারি। পিক্সেল আকারে আমি এটা 200 করলাম, 200 করলে তাহলে কিন্তু দেখো পিক্সেলেট হয়ে গেছে, একটু বেড়ে গেছে, বড় হয়েছে একটু, এবং ছবিটা একটু অন্যরকম তৈরি হয়েছে। এরপরে আমরা স্কিউ বা এটাকেও কিন্তু আমাদের তার অ্যাঙ্গেল গুলোকে চেঞ্জ করতে পারি। এখানে জাস্ট আমরা যদি 30 করি, তাহলে দেখো কি হচ্ছে, দেখো এর কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এর পরিবর্তন হয়েছে। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের পরিবর্তনগুলো করতে পারি। এবং তারপরে দেখো এখানে ক্রপ বলে একটি অপশন রয়েছে, ক্রপ অপশনে গিয়ে তুমি যদি এটাকে ক্রপ করো, তাহলে কিন্তু কেটে ছোট হয়ে যাবে, অর্থাৎ যত বড় ছবিটা আমরা এঁকেছিলাম এঁকে কিন্তু এটা ছোট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটি যে ইমেজ গ্রুপে আমাদের যে অপশনগুলো রয়েছে এগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা আমাদের ছবির ক্ষেত্রে কিন্তু পরিবর্তনগুলো আনতে পারি। কেমন? ঠিক আছে, এবার তুমি এখানে আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর এই যে ছবিটি আমরা তৈরি করলাম, আমি আগেই বলেছিলাম ফাইলটিকে যদি সেভ করতে হয় তাহলে আমরা সেভ অপশনে যাব। এবার সেভ অপশনে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে এখানে পিএনজি ফরম্যাট লেখা আছে। এবার দেখো আরো কতগুলো ফরম্যাট এখানে দিয়ে দেওয়া হয়েছে, জেপিজি, জিফ, টিফ, পিএনজি, তারপরে উইন্ডোজ বিটম্যাপ। এছাড়াও আরো কয়েকটা বিটম্যাপ অপশন রয়েছে, সেই অপশনে তুমি এগুলোকে সেভ করতে পারো। এবার সেভ করার পরে অবশ্যই এটাকে কিন্তু
তুমি যদি ডেস্কটপে সেভ করতে চাও তাহলে তার নাম দাও যে ড্র 1। এবার সেভ করে এটাকে তুমি ফাইলে যাও, ফাইলে সেট অ্যাজ ডেস্কটপ করে তুমি যদি এটাকে ডেস্কটপের সেন্টারে করে দাও তাহলে কিন্তু ডেস্কটপে এটা সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি এ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে তোমরা জানাবে, আর নেক্সট আবার ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন যে আইকন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে ভুল করবে না, তাহলে আমার যে পরবর্তী ভিডিওগুলো আসবে তোমরা কিন্তু তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো, আর পড়াশোনা করো, বেশি করে দুষ্টুমি করবে না, আর বেশি বেশি করে পড়াশোনা করো, নতুন নতুন বিষয় নিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, এখন তো বাড়িতে প্রচুর সময়, বাইরে খেলতে যাওয়ার সময় নেই, সেভাবে খেলতে যেতে পারছো না তোমরা হয়তো, সুতরাং বাড়িতে বসে প্রচুর পড়াশোনা করো, অনেক অনেক বিষয় নিয়ে পড়াশোনা করো, একটা বিষয় না আরো অনেক বিষয় নিয়ে পড়াশোনা করো।